নমস্কার। আগামী 5ই নভেম্বর আমেরিকার সাধারণ নির্বাচন। আমেরিকার নির্বাচন পদ্ধতি বেশ জটিল। সেখানে প্রেসিডেন্ট হচ্ছেন মুখ্য প্রশাসক এবং এই প্রেসিডেন্ট নির্বাচন করা হয় যে পদ্ধতিতে তার একটি আলাদা নাম আছে। আমাদের দেশে যেমন বহুদলীয় গণতন্ত্রের চলন আছে, আমেরিকায় কিন্তু সেটা নেই। আমেরিকায় দুটি দল লড়ে, একটা ডেমোক্র্যাট একটা রিপাবলিকান, এবং এই দুই দলের লড়াইয়ে কিন্তু নির্ধারিত হয় যে কে প্রেসিডেন্ট হবেন এবং কে আগামী 4 বছর রাজ্য চালাবেন। আমেরিকান প্রেসিডেন্টের যে সময়কাল সেটা হচ্ছে 4 বছর। এবার আমেরিকায় আমাদের মতোই লোকসভার মতন একটি কক্ষ আছে এবং রাজ্যসভার মতন একটি কক্ষ আছে, কিন্তু পুরো যদি আপনি দেখেন যে ওদের নির্বাচন পদ্ধতি কিন্তু বেশ জটিল, তার আলাদা বেশ কিছু নাম আছে। এবং যেটা সবচেয়ে বড় কথা, যে কথাটা আমি বারবার করে বলেছি, জনসমর্থন কম হলেও আমেরিকায় কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া যায়। অর্থাৎ মোট প্রাপ্ত ভোট যদি একজন প্রেসিডেন্টের তার প্রতিদ্বন্দ্বীর থেকে কম হয়, তাহলেও কিন্তু তিনি প্রেসিডেন্ট হতে পারেন এবং হন। 5 বার এরকম উদাহরণ আছে। তো কাজেই আপনি যদি খুব ভালো করে আমেরিকার নির্বাচন পদ্ধতি নিয়ে উৎসাহী হন, তাহলে প্লিজ এই ভিডিওটা দেখুন এবং দেখুন এখানে জনসমর্থন কম হলেও কি করে প্রেসিডেন্ট হওয়া যায় এবং কারা কারা হয়েছেন, সেটাও একটা মূল বিষয়। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নিউজ চ্যানেল অমিত বাজে। আপনারা মাঝে মধ্যে আসুন এবং আপনাদের উপস্থিতি আমাকে উৎসাহিত করুন। আমেরিকার সংসদ বা আইনসভার নাম কংগ্রেস। আমাদের যেমন লোকসভা, ওদের তেমন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। আমাদের যেমন রাজ্যসভা, ওদের তেমন সেনেট। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা 435 ও সেনেটের আসন 100, এবং এছাড়াও থাকেন 3 জন নমিনেটেড সাংসদ। আমাদের দেশে যেমন থাকেন 2 জন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিয়ে পরে কথা বলবো, আগে আপনাদের সেনেট নিয়ে কিছু বলা যাক। আমেরিকায় 50টি স্টেট বা রাজ্য আছে। সে রাজ্য যত বড়ই হোক না কেন, সেনেটে প্রতি রাজ্য 2 জন করে সদস্য পাঠাতে পারে। এই সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর এবং প্রতি 2 বছরে 1/3 সদস্যদের কার্যকালের মেয়াদ শেষ হয়। তখন প্রতি রাজ্যে সেনেট নির্বাচন হয়। আমেরিকার নাগরিকদের সরাসরি ভোটে এই সেনেটাররা নির্বাচিত হন। এদের ভূমিকা মূলত 2টি ক্ষেত্রে, একটি প্রেসিডেন্ট নির্বাচনে এবং অন্যটি আইন প্রণয়নের ক্ষেত্রে এদের কিন্তু 2/3 সম্মতির প্রয়োজন হয়। এবার সরাসরি আসি প্রেসিডেন্ট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সাংসদদের কিভাবে নির্বাচিত করা হয় সেই প্রসঙ্গে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির নাম ইলেকটোরাল কলেজ পদ্ধতি। ইলেকটোরাল কলেজ পদ্ধতির মাধ্যমে ইলেকটোরাল কলেজ মেম্বাররাই নির্বাচিত করেন কে হবেন প্রেসিডেন্ট। কিন্তু এই ইলেকটোরাল কলেজ মেম্বারদের কারা নির্বাচিত করেন? সাধারণ পাবলিক। আচ্ছা, দেখা যাক। এই ইলেকটোরাল কলেজ মেম্বারদের মধ্যে সেনেটের 100 জন আগেই নির্বাচিত হন জনগণের ভোটে, কিন্তু ইলেকটোরাল কলেজ মেম্বারদের সংখ্যা 538। সেনেটের 100 জন ও নমিনেটেড 3 জনকে বাদ দিলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য হন 435 জন, এবং তারাও কিন্তু ইলেকটোরাল ভোটার। কিন্তু এদের নির্বাচন কিভাবে হয়? নির্বাচনের আগে আমেরিকার প্রতিদ্বন্দ্বী 2 দলের পক্ষ থেকে তাদের মনোনীত ইলেকটোরাল ভোটার, অর্থাৎ যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য মনোনীত, তাদের একটি তালিকা জমা দেওয়া হয়, যাকে বলা হয় স্লেট। এই তালিকায় অর্থাৎ স্লেট কজনের হবে, অর্থাৎ কোন রাজ্যে কতজন স্লেট মেম্বার হবেন, তা নির্ভর করে প্রতিটি রাজ্যের জনসংখ্যার উপরে। প্রতি 4.5 লক্ষ নাগরিকের জন্য একজন সাংসদ বা স্লেট মেম্বার। কাজেই সব রাজ্যের স্লেট মেম্বারের সংখ্যা সমান হয় না। যেমন ক্যালিফোর্নিয়া রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি, সেখানকার স্লেট মেম্বার আসন 53। আবার কলম্বিয়া, ওয়াইওমিং, আলাস্কা এবং নর্থ ডাকোটা রাজ্যের স্লেট মেম্বার আসন মাত্র 3টি। এবার আসি সরাসরি ভোট প্রসঙ্গে। নির্বাচনের দিন আমেরিকার নাগরিকরা ভোট দেন শুধু প্রেসিডেন্ট পদপ্রার্থীকে, অর্থাৎ কে প্রেসিডেন্ট হবেন তারা শুধু সেই মতামতটুকুই দেন। এই ভোটকে বলা হয় পপুলার ভোট,
যে রাজ্যে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী জয়ী হন তখন তার দলের স্লেটটি অর্থাৎ তালিকাটি ইলেকটোরাল ভোটার বা সাংসদ হিসেবে নির্বাচিত হয়। সাংসদ হিসেবে তাদের আলাদা করে ভোটে অংশ নিতে হয় না। তাহলে প্রেসিডেন্ট নির্বাচিত কিভাবে হয়? হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে সদস্য বা স্লেট সদস্য তাদের সংখ্যা 435, সেনেট সদস্য আগেই বলেছি 100 এবং নমিনেটেড সদস্য 3 জন। তাহলে টোটাল সিট দাঁড়ালো 538। প্রেসিডেন্ট হতে গেলে এই মোট সংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ 270 জনের সমর্থন প্রয়োজন। আমি প্রথমেই বলেছি যে সব রাজ্যের স্লেট সদস্যদের সংখ্যা সমান হয় না। প্রভাবশালী 6টি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ইলিনয়, পেনসিলভানিয়া, এই 6 অঙ্গরাজ্যের হাতেই রয়েছে 191টি ইলেকটোরাল ভোট। আমেরিকার দুটি দল লড়াইটা লড়ে, রিপাবলিক এবং ডেমোক্র্যাট। আমাদের দেশের মতো কিন্তু বহুদলীয় গণতন্ত্র এখানে নেই। এবার একটা প্রশ্ন করাই যায়, পপুলার ভোট বা জনসমর্থন কম হওয়া সত্ত্বেও কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায়? 1804 সালের পর থেকে 5 বার পপুলার ভোট কম পেয়েও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 2016 সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়ে প্রায় 30 লাখ কম পপুলার ভোট পেয়েও কিন্তু নির্বাচিত হয়েছিলেন। একটু খটকা লাগছে। আর একটু সোজা করে উদাহরণ দিয়ে বলি, 2000 সালে গণনায় ফ্লোরিডা রাজ্য বাদে বাকি জায়গার গণনা তখন শেষ হয়ে গেছে। হিসেবে দেখা যাচ্ছে রিপাবলিকান প্রার্থী জর্জ বুশের হাতে ততক্ষণে 246টি ইলেকটোরাল ভোট চলে এসছে, কিন্তু ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের হাতে 266টি ভোট তখন আছে। ফ্লোরিডায় গণনায় দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গণনা শেষ হতেই দেখা গেল জর্জ বুশ মাত্র 537টি ভোট বেশি পেয়ে তিনি জয়ী হলেন। ফলে সে রাজ্যের 25টি স্লেট সদস্য চলে গেল বুশের দিকে, অর্থাৎ তাদের যে আসন সংখ্যা অর্থাৎ 25টি আসন সংখ্যা যোগ হলো বুশের সমর্থনে। জর্জ বুশের মোট ইলেকটোরাল কলেজ ভোট সংখ্যা ছিল 246, হলো 271, আর আল গোরে সেই 266তেই আটকে গেলেন। প্রেসিডেন্ট হলেন জর্জ বুশ। পপুলার ভোট সংখ্যাতেও দেখা গেল জর্জ বুশ পেয়েছিলেন 47.87% ও আল গোরে পেয়েছিলেন 48.38%। এবার একটা প্রশ্ন উঠতে পারে যে এই গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি কতটা সঠিক? দেখুন, সব গণতন্ত্রের নিজস্ব পদ্ধতি আছে। আমাদের দেশ অর্থাৎ ভারতে আমরা আমাদের সাংসদ নির্বাচিত করি, কিন্তু প্রধানমন্ত্রী নয়। প্রধানমন্ত্রী নির্বাচন করেন শুধু লোকসভার সাংসদরা। ভোটের পরে জোট, ভোট, সমর্থন, আঁতাত, পাল্টি খাওয়া এসব ক্ষেত্রে আমাদের মতো আম পাবলিকের কোনো ভূমিকা বা বলার সুযোগ থাকে না। আমেরিকায় আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গেলে দলের মধ্যেও নির্বাচনে জিতে আসতে হয়, অর্থাৎ প্রেসিডেন্ট পদের জন্য দলের নিচুতলা থেকে নির্বাচনের মাধ্যমে সমর্থন অর্জন করে তারপরে চূড়ান্ত প্রার্থী ঠিক হয়। রিপাবলিক ও ডেমোক্র্যাট দলের দলীয় প্রার্থী বাছাইয়ের নিয়ম কিছুটা আলাদা হলেও দলের নিচুতলার কিন্তু একটা ভূমিকা থাকেই। এবার একটা প্রশ্ন যে কেউ করতে পারেন যে আমেরিকার নির্বাচন পদ্ধতি এত জটিল কেন? অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে যখন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন দেশটির বিশাল আকার ও বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ কঠিন হওয়ার কারণে জাতীয়ভাবে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা খুব শক্ত ছিল। তখন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয় ঠিকমতো গড়ে ওঠেনি। সংবিধান প্রণেতারা 1787 সালে সংবিধান রচনার সময় কংগ্রেস ও জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের যে দুটো ধারণা দুটোই বাতিল করে দেন। তাদের যুক্তি ছিল পপুলার ভোটে নির্বাচিত যদি প্রেসিডেন্ট হন তাহলে লোকেরা তাদের স্থানীয় প্রার্থীকে ভোট দেবে আর তার ফলে বড় রাজ্যগুলো আধিপত্য প্রতিষ্ঠা করবে। ছোট ছোট রাজ্যগুলো এই ইলেকটোরাল কলেজ পদ্ধতিকে সমর্থন করেছিল, কারণ এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতো। তাই এই নিয়মের আজ অবধি কোনো পরিবর্তন হয়নি।
তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমেরিকার ভোট। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য রয়েছে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট। প্রতি রাজ্যের ভোট হলো স্লেট সংখ্যা প্লাস 2 সেনেট সদস্য। যে প্রেসিডেন্ট যে রাজ্যে জয়ী সব স্লেট সদস্য বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সাংসদ তার। মোট সাংসদ 538, জেতার জন্য প্রয়োজন 270 ভোট। শেষ করার আগে একটা ব্যতিক্রমের কথা বলবো। আমেরিকার প্রত্যেকটা রাজ্যের নিয়মকানুন কিন্তু আলাদা, আইনও আলাদা। আমেরিকার একটি রাজ্য নেব্রাস্কা এই নিয়মের ব্যতিক্রম। এই রাজ্যে আনুপাতিক হারে ইলেকটোরাল ভোটার বণ্টিত হয়। 2016 সালের নির্বাচনে রাজ্যে বিজয়ী হয়েছিলেন হিলারি ক্লিন্টন, কিন্তু আনুপাতিক হারে নির্ধারিত 4টি ইলেকটোরাল ভোটের মধ্যে হিলারি পেয়েছিলেন 3টি এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 1টি। এতক্ষণে নিশ্চয়ই পুরো আমেরিকার নির্বাচন পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ব্যাপারটা বেশ জটিল। কিন্তু আপনারা যখন একটা খবরের কাগজে খবর পড়ছেন আমেরিকার নির্বাচন নিয়ে, তখন আপনারা অনেক সময় আপনাদের কাছে একটা খটকা আসে যে আরে জনসমর্থন কম, তাহলে প্রেসিডেন্ট নির্বাচিত হলো কি করে? আচ্ছা, আমেরিকায় কিভাবে সংসদ চলে, আমেরিকায় কিভাবে আইন প্রণয়ন হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত হলেও মানুষের মনে কিন্তু খটকা দেয়। কেননা আমরা সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন স্টেটমেন্ট পাই, কিন্তু যতক্ষণ না আমি আমেরিকার নির্বাচন পদ্ধতি সম্পর্কে 100% নিশ্চিন্ত হব, ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে এই সন্দেহটা বা এই অস্বস্তিটা থেকে যাবে। তাই আজ চেষ্টা করলাম আপনাদের কাছে পৌঁছতে কিছু ভালো তথ্য নিয়ে। যদি এটা আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আর মাঝে মধ্যে আমার চ্যানেলটা একটু যদি ফলো করেন আমি খুব খুশি হব। নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসব। অবশ্যই পুরোটাই হচ্ছে নিউজ ভিত্তিক বা সংবাদ ভিত্তিক, এটুকুই বলি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আসবেন মাঝে মধ্যে, দেখা হবে। নমস্কার।